বন্ধুরা, আজকের ক্লাসে আমরা হুইটস্টোন ব্রিজ নীতি নিয়ে আলোচনা করব। তো চলো সিরিয়ালি দেখা যাক হুইটস্টোন ব্রিজ নীতি কী আর কিভাবে সেটা গঠিত। তো আমরা কি করলাম, একটা তারের মধ্যে 4টা রোধ নিলাম। 4টা রোধের মান যথাক্রমে পি, কিউ আর এস। সো পি আমাদের প্রথম রোধ, কিউ আমাদের দ্বিতীয়, আর আমাদের তৃতীয় রোধ, এস আমাদের চতুর্থ রোধ। এখানে সিরিয়ালটা আর কোন জায়গায় কে আছে সেটা খেয়াল রাখা অনেক জরুরি। কেন? কারণ আমাদের যে সূত্রটা দাঁড় করানো হবে, সূত্রটা কিন্তু এখানে পিকে চিন্তা করে, এখানে কিউকে চিন্তা করে, এখানে আরকে চিন্তা করে, আর এই জায়গাটাতে এসকে চিন্তা করে। আমাদের উদ্দীপকে যখন প্রশ্ন আসবে তখন কিন্তু আমাদের এখানে পি, কিউ আর এস কোনটা কে সেটা বলে দেওয়া থাকবে না, জাস্ট মানগুলো থাকবে। সো খেয়াল রাখা জরুরি, এটা আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে জিনিসটা সজ্জিত। তো এই 4টা রোধের সংযোগ বিন্দু আছে কয়টা? 4টা। পি আর আর এর সংযোগ বিন্দু এ, পি আর কিউ এর সংযোগ বিন্দু বি, একইভাবে সি আর ডিও আরও 2টা সংযোগ বিন্দু। তো আমরা যদি বিপরীত 2টা সংযোগ বিন্দু নিই, বিপরীত 2টা সংযোগ বিন্দু কারা কারা? এর বিপরীত সংযোগ বিন্দু সি, বি এর বিপরীত সংযোগ বিন্দু ডি। এ আর সি এই 2টা বিপরীত সংযোগ বিন্দুর মধ্যে আমরা একটা কাকে স্থাপন করলাম? ব্যাটারিকে স্থাপন করলাম। এই হচ্ছে আমার ব্যাটারি। যে কোনো 2টা বিপরীত সংযোগ বিন্দু আমরা নিলাম এ আর সিকে, এদের মধ্যে আমরা একটা ব্যাটারি স্থাপন করলাম। আর বাকি রইল কয়টা বিপরীত সংযোগ বিন্দু? 2টা, বি আর ডি। বি আর ডি এর মধ্যে আমরা যদি একটা গ্যালভানোমিটার স্থাপন করি, এই যে আমার সিস্টেমটা দাঁড় করানো হলো, 4টা রোধ, একটা ব্যাটারি, একটা গ্যালভানোমিটার নিয়ে, এইভাবে এই সিস্টেমটাকে আমরা নাম দিই হুইটস্টোন ব্রিজ সিস্টেম। সো এই সিস্টেমটা অ্যাকচুয়ালি আমরা পরবর্তী ক্লাসগুলোতে যেমন পড়বো, মিটার ব্রিজ এরকম যন্ত্রগুলোর মধ্যে এই সিস্টেমটা ইউজ করা হয়ে থাকে। এটা একটা নীতি হিসেবে আমরা ইউজ করি। তো এই নীতিটা কাজে লাগিয়ে আমরা আসলে অজানা রোধ নির্ণয় করে ফেলতে পারি। আমরা যেমন অনেক ক্ষেত্রেই বলি যে এক একটা রোধের মান 10 ওহম, 12 ওহম, 14 ওহম। এই মানগুলো কিভাবে এসেছে? এই হুইটস্টোন ব্রিজ নীতি দিয়ে বের করা কিন্তু যায়। একটা রোধের মান কত, তোমাকে যদি একটা তার দিয়ে দিলাম আর বললাম যে এর রোধ কত, সো তুমি কিন্তু হুইটস্টোন ব্রিজ নীতি কাজে লাগিয়ে ওই তারের রোধ বের করে ফেলতে পারবে। একটা টিভি দিয়ে দিলাম, টিভির রোধ কত সেটাও বের করে ফেলতে পারবে। যে কোনো তড়িৎ যন্ত্রের আমরা রোধ বের করে ফেলতে পারবো এই হুইটস্টোন ব্রিজ নীতি কাজে লাগিয়ে। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি কিভাবে অজানা রোধ ক্যালকুলেট করতে হয় সেটা দেখব সামান্য করে। আর পরের ক্লাসে বেসিক্যালি মিটার ব্রিজ যন্ত্রটার মধ্যে কিভাবে বাস্তবে এই জিনিসটা এস্টাবলিশ করা হয় সেই জিনিসটাও দেখব। তো আমরা হুইটস্টোন ব্রিজ নীতির ব্যাপারগুলো যদি একটু দেখতে চাই, আমরা যেহেতু এখানে একটা ব্যাটারি স্থাপন করেছি, দ্যাট মিনস পাওয়ার সোর্স, এখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হবে, অর্থাৎ আই সাপ্লাই হবে। সো এই আইটা যে 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 এই পর্যন্ত তো আসবে কোনো বাধাহীনভাবে। এরপরে কি হবে তোমরা বুঝতেই পারছো, রাস্তা আলাদা হচ্ছে, 2টা ভাগে ভাগ হয়ে যাবে। তো চলো আমরা অ্যানিমেশনের মাধ্যমে জিনিসটা যদি দেখে নিই। আইটা আমার এই পর্যন্ত আসলো, দেন 2টা ভাগে ভাগ হলো। 2টা ভাগে ভাগ হয়ে এইখানে একটা কারেন্ট I1 কারেন্ট, যেটা তোমরা দেখতে পেয়েছো, এ বিন্দু থেকে পি ও রোধের মধ্য দিয়ে যে বি বিন্দু পর্যন্ত গেল, আর I2 যে তড়িৎ প্রবাহটা সেটা এখান দিয়ে আর রোধের মধ্য দিয়ে ডি বিন্দু পর্যন্ত গেল। তো যেই কথাটা আমি মাত্র মুখে বললাম সেটাই এখানে লেখা আছে। সো আই কারেন্টটা, মূল কারেন্টটা ব্যাটারি থেকে এসে এতে 2 ভাগে ভাগ হলো। I1টা পি রোধের মধ্যে দিয়ে গিয়েছে, আর I2টা আর রোধের মধ্যে দিয়ে গিয়েছে। তারা যথাক্রমে বি আর ডি বিন্দু পর্যন্ত তো আসলো, বাট এরপরে কারেন্টটা কিভাবে ফ্লো হবে এটা কিন্তু আমরা বলে দিতে পারি না। এটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে, কারণ এইখানে কেস 3 রকমের হতে পারে। 3 রকমের কেসের ভিত্তিতে এর পরের যে অংশটা, মানে এ বি বিন্দু পর্যন্ত তো I1 প্রবাহটা আসলো, ডি বিন্দুতে I2 প্রবাহটা আসলো, এরপরে কি হবে সেটা যাচাই করার জন্য আমার আগে জানতে হবে যে কোন কেসে আমাদের হুইটস্টোন ব্রিজটা আছে। আর কেস হতে পারে কয়টা? 3টা। কেস 1, কেস 2, কেস 3। কেস 1-এ কী বলা আছে? বলে দেওয়া আছে ভিবি গ্রেটার দেন ভিডি। এটা কি বোঝাচ্ছে? বি বিন্দুর বিভব যদি ডি বিন্দুর বিভবের চেয়ে বেশি হয়, এটা এক রকমের কেস। আরেকটা কেস 2-তে কি বলে দেওয়া আছে? ভিডি গ্রেটার দেন ভিবি। এটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে ডি বিন্দুর বিভব যদি বি বিন্দু থেকে বেশি হয়। আর কি বলে দেওয়া আছে? ভিবি ইকুয়াল টু ভিডি, মানে বি আর ডি 2টা বিন্দুর বিভব যদি সমান হয়। সো আমাদের 3টা কেস নিয়েই আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা চলে যাই কেস 1-এ। কেস 1 কি বলা ছিল? ভিবি গ্রেটার দেন যদি ভিডি হয়, অর্থাৎ এখানে বি বিন্দু, এই বি বিন্দুর বিভবটা যদি এই ডি বিন্দুর বিভবের চেয়ে বেশি হয়, তাহলে আমরা সবাই জানি যে উচ্চ বিভব থেকে কারেন্ট নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাহলে অ্যানিমেশনের মাধ্যমে যদি জিনিসটা দেখা যাক, আই
কারেন্টটা এখানে ভাগ হয়ে I1 I2 আসলো, তারপরে কি হলো, এইখান থেকে দেখেছো একটা প্রবাহ নিচের দিকে নেমে গিয়েছে। আমি তোমাদের সুবিধার্থে অ্যানিমেশনটা আবার দেখাই। সো খেয়াল করে দেখবে যে I1 কারেন্টটার কি হয়। সো I1 কারেন্টটা এই পর্যন্ত এসে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা নিচে চলে গিয়েছে, একটা এই পাশে চলে গিয়েছে। আর এই কারেন্টটা কিন্তু ওপরের কারেন্টটা আসার পরে এই কারেন্টটা আর ওপরের কারেন্টটা মিলে তারা এইখান দিয়ে চলে এসেছে। সো প্রত্যেকটা কারেন্ট এগুলোর নাম দেওয়া আছে, মানে ভ্যালু আমরা যে চলক দিয়ে প্রকাশ করছি যেহেতু চলকগুলো দেওয়া আছে। সো I1 কারেন্টটা তো এই পি বিন্দু দিয়ে গেল, I2 কারেন্টটা আর বিন্দু দিয়ে গেল, I1টা এখানে এসে দুই ভাগে ভাগ হলো, একটা I3 বলছি, একটা IG বলছি। I3 কোনটাকে বলছি, যেটা কিউ রোধের মধ্য দিয়ে গমন করেছে। IG কোনটাকে বলছি, যেটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে গমন করেছে। এখানে তোমাদের একটা ভুল এড়ানোর জন্য একটা তথ্য আমি একটু দিতে চাই, সেটা হচ্ছে আমরা যখন রোধগুলোর নাম্বারিং করেছিলাম বলেছিলাম এটা প্রথম রোধ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ। বাট কারেন্টের ফ্লোগুলোর ক্ষেত্রে I1 I2 যে বলেছি সেটা কিন্তু কত নম্বর রোধের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে সেটা ইন্ডিকেট করে না। এটার ক্ষেত্রে মনে হতে পারে যে পি আমার প্রথম রোধ আর প্রথম রোধের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে I1, কিন্তু কিউ আর আর এর দিকে তাকাও, কিউ কয় নাম্বার রোধ ছিল, 2 নাম্বার রোধ ছিল। আর কয় নাম্বার রোধ ছিল, 3 নাম্বার রোধ ছিল। সো আর 3 নাম্বার রোধ হওয়া সত্ত্বেও এর মধ্য দিয়ে ফ্লোটা কিন্তু I3 না, বরং এর মধ্য দিয়ে কত নাম্বার ফ্লো গিয়েছে, I2 ফ্লো গিয়েছে। তাহলে খেয়াল রাখা জরুরি, I2-র পরিচয় কিন্তু আমরা বলতে যদি চাই বলা উচিত কিরকম, বলা উচিত হচ্ছে আমাদের তৃতীয় রোধের মধ্য দিয়ে যে প্রবাহটা গমন করে সেটা হচ্ছে I2, আর দ্বিতীয় রোধের মধ্য দিয়ে যেই প্রবাহটা গমন করে সেটা হচ্ছে I3। এখানে কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে যে কার মধ্য দিয়ে কত নাম্বার ফ্লো গমন করছে। বেসিক্যালি এই ডায়াগ্রামগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। কেন? আমাদের প্রশ্নে যে কোনো কেস থাকতে পারে, ওই কেসগুলো থেকে যেন আমরা অ্যান্সার করতে পারি। তো আমাদের গ্যালভানোমিটার ছিল একটা বি আর ডি এর মধ্যে। সো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হয় সেটাকে আমরা বলছি IG। সো গ্যালভানোমিটার যেহেতু, তাই এখানে ছোট করে জি দেওয়া আছে সাবস্ক্রিপ্ট আকারে। তো এই যে এই ঘটনাটা আমার ঘটবে কখন, কেস 1 এর বেলায়। তো এই I3 আর I4 কারেন্ট পরবর্তীতে আবার সি বিন্দুতে এসে I হয়ে চলে যাবে। তোমরা বলতে পারো যে আইটা তো মূল কারেন্ট ছিল, এই মূল কারেন্টটা এদিক দিয়ে বের হয়ে I1 আর I2 হয়েছিল, এখানেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। এই I3 আর I4 মিলে কিন্তু আবার I হয়েই যেতে হবে। কেননা ব্যাটারি থেকে যেই পরিমাণ কারেন্ট বের হতে হয়, যদি একটা ব্যাটারি থাকে, ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, ব্যাটারিতে কিন্তু আবার সেই পরিমাণ কারেন্টই প্রবেশ করতে হবে। দ্যাট মিনস এটা যদি I পরিমাণ কারেন্ট বের হয়, তার মানে এখান থেকেও I পরিমাণ কারেন্ট তার মধ্যে ফেরত আসতে হবে। তো এই কেস 1 এর বেলায় আমরা চলো কিছু সূত্র দাঁড় করাই। তো সূত্রগুলো খুবই সিম্পল, আমরা যেহেতু কারশফের সূত্র অলরেডি পড়ে এসেছি গত ক্লাসগুলোতে। সো কারশফের সূত্র ব্যবহার করে আমরা ইজিলি এই কেস 1 এর বেলায় সূত্রগুলো দাঁড় করাতে পারবো। তো বি বিন্দুতে চলে আসা যাক। সো বি বিন্দুতে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল আমরা কিভাবে অ্যাপ্লাই করতাম মনে আছে? আমরা যেই বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করব, অর্থাৎ কারশফের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব, সেই বিন্দুতে আমরা দেখব কি পরিমাণের কারেন্ট আসছে, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো আমি কেস 1 এর ক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য অ্যারোগুলো দিয়ে দিই। আমরা I1টা দেখেছিলাম অ্যানিমেশনের মাধ্যমে এদিক দিয়ে গিয়েছিল, I2টা দেখেছিলাম অ্যানিমেশনের মাধ্যমে এদিক দিয়ে গিয়েছিল, আর IG-টা ওপর থেকে নিচে গিয়েছিল, I3টা আবার এদিক থেকে এদিকে গিয়েছিল, আর I4টা এই দিকে গিয়েছিল, রাইট? সো এইটা আবার I হয়ে ফেরত এসেছে। তো আমাদের এই বিন্দুটাতে আমরা কি করতে চাই, কেসিএল অ্যাপ্লাই করতে চাই। কেসিএল অ্যাপ্লাই করলে আমরা দেখবো যে এই বিন্দুতে আসছে কে, এই বিন্দুতে আসছে দেখো শুধুমাত্র I1 কারেন্টটাই, যে এইটা এই বিন্দুতে আসছে। আর এই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে কে, এই বিন্দু থেকে আমার বের হয়ে যাচ্ছে দুইটা জিনিস, সেটা হচ্ছে একটা IG যেটা নিচের দিকে বের হয়ে যাচ্ছে, আর আরেকটা বের হয়ে যাচ্ছে কি I3 যেটা এই কিউ রোধের মধ্যে দিয়ে বের হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখানে সমান সমানের বাম পাশে আগত কারেন্টগুলা আর ডান পাশে নির্গত কারেন্টগুলা লিখি, তাহলে লিখতে পারি এরকম I1 = I3 + IG, যেটা আসছে ইকুয়াল টু যেটা বের হয়ে যাচ্ছে। তো একইভাবে আমরা যদি ডি বিন্দুতে চলো একটু অ্যাপ্লাই করি কেসিএল এর সূত্রটা। সো ডি বিন্দুর বেলায় আমরা যদি দেখি, ডি বিন্দুতে কিন্তু আমাদের কারেন্ট এখান দিয়ে আসছিল, IG উপর থেকে নিচে আসছিল, I2টাও ডি বিন্দুর দিকে আসছিল, I4টা বাইরে বের হয়ে যাচ্ছিল। সো এই ক্ষেত্রে আমরা যদি সমান সমান দিয়ে বাম পাশে আগতগুলো ডান পাশে নির্গতগুলো লিখি, তাহলে আমার লেখা উচিত কীরকম, I2 + IG = কি I4। সো এইটা হয়ে গেল আমার ডি বিন্দুতে কেসিএল এর প্রয়োগ। সো আমরা কিন্তু এইভাবে ডি বিন্দুতে কেসিএল এর সূত্রটা প্রয়োগ করে ফেলতে পারি। তো এবার আমরা চলে আসি ABDA বদ্ধ বর্তনীতে KVL এর সূত্র প্রয়োগ করব।
সো এ বি ডি এ বদ্ধ বর্তনীতে কেভিএল সূত্র প্রয়োগ করার পূর্বে আমরা একটা কাজ করে নিই, মনে আছে? আমরা কি করতাম? রোধের প্লাস মাইনাস দিয়ে নিতাম, তাই না, কেভিএল সূত্রগুলো প্রয়োগ করার আগে। সো I1 এর মধ্য দিয়ে I1 কারেন্টটা পি বিন্দুর এই পাশ দিয়ে ঢুকছিল আর এই পাশ দিয়ে বের হচ্ছিল। সো আমরা বাম পাশটাতে প্লাস আর ডান পাশটাতে মাইনাস দিয়ে দিলাম। আর রোধের ক্ষেত্রে এটা প্লাস অংশ, এটা মাইনাস অংশ। আইজি গ্যালভানোমিটারের কিন্তু একটা রোধ আছে, গ্যালভানোমিটারের রোধটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? জি দিয়েই প্রকাশ করছি। এখানে গ্যালভানোমিটারের রোধ জি দিয়েই প্রকাশিত। সো এই গ্যালভানোমিটারের রোধটার মধ্য দিয়ে উপর দিয়ে কারেন্ট প্রবেশ করছে, তাই উপরের দিকে প্লাস, আর নিচের দিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তো নিচের দিক দিয়ে মাইনাস। এটা কিন্তু কেস 1 এর বেলায়। তো আমরা এই ক্ষেত্রে যদি এ বি ডি এ বদ্ধ বর্তনীতে আমরা কেভিএল এর সূত্রটা প্রয়োগ করি, তো কেভিএল এর সূত্রটা প্রয়োগ করলে কিরকম আসবে? তো আমরা যদি দেখি, আমরা কি বলেছিলাম, আমাদের যে বর্তনীটা আমরা সিলেক্ট করব এ বি ডি এ, এটার এ থেকে বিতে যাব, বি থেকে ডিতে যাব, ডি থেকে এতে যাব, লেখাটার উপরে বেস করে আমরা আগাবো। সো এ থেকে বিতে যাওয়ার পথে কাকে পেলাম? পি রোধকে পেলাম। এটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো ছিল? I1। তার মানে আমি লিখবো কি, পি রোধ যেহেতু খালি লেখা যাবে না, আমার ভোল্টেজ লিখতে হবে। এটাকে রোধটাকে ভোল্টেজ বানাতে চাইলে আমার কি দিয়ে গুণ দিতে হবে? প্রবাহ দিয়ে। সো I1 পি। এখন এ থেকে বিতে যাওয়ার পথে আমি কোন মাথাটা আগে পেলাম? প্লাস মাথাটা আগে পেলাম। তাহলে আমি লিখবো কিরকম? I1 পি পজিটিভ। তারপরে আমি যখন বি থেকে ডিতে নামবো, এ থেকে বিতে গেলাম, বি থেকে ডিতে নামবো, তখন আমি গ্যালভানোমিটারকে পেলাম। গ্যালভানোমিটারের রোধ কত? জি, ক্যাপিটাল জি। আর প্রবাহ কত? আইজি। সো আমি লিখলাম আইজি ক্যাপিটাল জি। কোন মাথাটা আমি আগে পেয়েছি? বি থেকে ডিতে যাওয়ার মুহূর্তে আগে পেয়েছি প্লাস মাথাটা, দ্যাট মিনস পজিটিভ আকারে লিখবো আইজি জি। তারপরে ডি থেকে আমি এতে যাব, রাইট, লেখা অনুসারে। সো ডি থেকে এতে যাওয়ার পথে আমি কি পেলাম? কাকে? আর রোধকে। আর রোধ প্রবাহ হচ্ছে কত? I2, তাই লিখলাম I2 আর। সো ডি থেকে এতে যাওয়ার পথে আমি কোন মাথাটা আগে পেলাম? আমি মাইনাস মাথাটা আগে পেয়েছি, তো আমি লিখলাম মাইনাস I2 আর। সো ইকুয়াল টু দিয়ে, যেহেতু আমি আমার বর্তনী কমপ্লিট করেছি, সো আমি ইকুয়াল টু দিয়ে আমি লিখবো 0। সো আমার এ বি ডি এ বদ্ধ বর্তনীতে কেভিএল অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমরা চলে আসবো কি, আমাদের বি সি ডি বি বদ্ধ বর্তনীটাতে আমি কেভিএল অ্যাপ্লাই করব। সো বি সি ডি বি বদ্ধ বর্তনীতে কেভিএল অ্যাপ্লাই করতে চাইলে বি থেকে সিতে যাওয়ার পথে কাকে পেয়েছি? কিউ। প্রবাহ কত? I3। আর কোনটা আগে পেয়েছি? প্লাস মাথা না মাইনাস মাথা? বি থেকে সিতে যাওয়ার পথে প্লাস মাথাটা আগে পেয়েছি। সো আমি লিখবো পজিটিভ I3 কিউ। সি থেকে ডিতে যাবো, এরপরে লেখা অনুসারে বি থেকে সিতে গিয়েছি, দেন সি থেকে ডিতে যাব। সি থেকে ডিতে যাওয়ার পথে আমি পেলাম এস রোধকে। এটার মধ্যে দিয়ে প্রবাহ কত? I4। সো আমি লিখলাম I4S। আর কোনটা আগে লিখবো? সি থেকে ডিতে যাওয়ার পথে আমি পেয়েছি মাইনাসটাকে আগে, সো আমি লিখলাম I4S। এটার সামনে কি দিয়ে দিলাম? এটার সামনে আমি মাইনাস দিয়ে দিলাম। কেন? আমি মাইনাসটা আগে পেয়েছি। আবার আমি ডি থেকে বিতে উঠবো, রাইট, লেখা অনুসারে আমার ডি থেকে বিতে ওঠার পথে আমি গ্যালভানোমিটারকে পেলাম। গ্যালভানোমিটারের রোধ জি, প্রবাহ আইজি। সো লিখবো আইজি জি। কোনটা প্লাস লিখবো না মাইনাস লিখবো? ডি থেকে বিতে যাওয়ার পথে কি পেয়েছি? মাইনাসটা আগে পেয়েছি, সো মাইনাস দিয়ে লিখবো। সো আমাদের কিন্তু 4টা সূত্র দাঁড়িয়ে গেল কেস 1 এর বেলায়। সাধারণত কেস 1 থেকে আমাদের তেমন প্রশ্ন আসে না। কেন আসে না এটা তোমরা আর একটু পরে আমরা যখন কেস 3 পড়বো তখন তোমরা বুঝতে পারবে। আমি শুরুতেই বলে নিয়েছিলাম হুইস্টন ব্রিজ কাজে লাগিয়ে আমরা সাধারণত অজানা রোধগুলো নির্ণয় করতে পারি। সো আমরা এই কেস 1টা ব্যবহার করে অজানা রোধ নির্ণয় করাটা একটু টাফ। সো আমরা ইউজুয়ালি কেস 1 এর সূত্রগুলো বেশি ব্যবহার করি না। সো এটা আমি বললাম এর জন্য যে এই সূত্রগুলো সরাসরি মুখস্থ না রাখলেও হয়, খালি ফিগারটা মনে রাখলে যদি কোনো কারণে পরীক্ষায় এসে পড়ে তাহলে এই সূত্রগুলো যেন নিজেরা দাঁড় করিয়ে নিতে পারো। বাট সরাসরি এগুলো মুখস্থ রাখা দরকার নেই। তো এবার আমরা চলে আসি কেস 2তে। সো কেস 2 আমি আর অত এক্সপ্লেন করবো না, তোমরা নিজেরা চেষ্টা করে নিবে। সো কেস 2তে আমি জাস্ট একটা কথাই বলবো, এখানে কেস 2তে কি ছিল? বি বিন্দুর বিভবটা ডি বিন্দুর বিভব থেকে কম ছিল, মানে ডি বিন্দুরটা বেশি ছিল। সো উচ্চ বিভব থেকে কারেন্ট 2 ভাগে ভাগ হবে। সো অ্যানিমেশনের মাধ্যমে যদি তোমরা দেখে নাও জিনিসটা, সো এইখানে কারেন্টটা আসলো I2 কারেন্ট। এখন I2টা 2 ভাগে ভাগ হয়েছে। I2-র একটা ভাগ উপরে গিয়েছে, একটা ভাগ এই পাশে গিয়েছে। আর I2টা উপরে যাওয়ার ফলে গ্যালভানোমিটারের তোমরা জানো অনেকেই যে কাঁটা থাকে একটা, নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো, সেই কাঁটাটা উপরের দিকে বিক্ষিপ্ত হবে, কারণ কারেন্ট যেই দিক দিয়ে যায় গ্যালভানোমিটারের কাঁটা সেই দিকে মুখ করে থাকে। সো এই ক্ষেত্রে যেহেতু কারেন্টটা নিচে থেকে উপরে গিয়েছে, গ্যালভানোমিটারের কাঁটাটা উপরের দিকে মুখ করে আছে। আর আগেরটা যখন পড়েছো, আগেরটার ক্ষেত্রে কি দেখেছো? গ্যালভানোমিটারটা নিচের দিকে মুখ করেছিল, কারণ ওপর থেকে কারেন্টটা নিচের দিকে এসেছে। সো পরীক্ষা হলে কিন্তু গ্যালভানোমিটারের কাঁটা দেখেও চিনে ফেলতে হবে কোন কেসটা হচ্ছে গ্যালভানোমিটার কাঁটার উপর থেকে নিচে, কেস 1। গ্যালভানোমিটারের কাঁটা নিচ থেকে ওপরে, দ্যাট মিনস কেস 2 অর্জিত হচ্ছে। সো আলটিমেটলি এই জিনিসটা একটু খেয়াল রাখবে তোমরা। সো এই ক্ষেত্রেও আমরা একইভাবে বি বিন্দুতে কেসিএল, ডি বিন্দুতে কেসিএল এরকম করে বের করে আমরা কিন্তু সূত্র দাঁড় করাতে পারবো। সো আমি আর এটা এক্সপ্লেন করছি না, কারণ এগুলো আমাদের সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু তাও আমি জাস্ট দেখিয়ে দিলাম কেস 2তেও এরকম সূত্র দাঁড় করানো সম্ভব। জাস্ট ফিগারটা মাথায় রাখলে এই সূত্রগুলো আমরা দাঁড় করিয়ে ফেলতে পারবো।
তো এবার আমি চলে আসি এর পরে। সো আমাদের কেস 3 এটাই আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কেস, কারণ আমাদের হুইস্টন ব্রিজের যে কাজটা সেই কাজটা বেশিরভাগই আমরা কেস 3তেই অ্যাচিভ করি। সো আমাদের কেস 3টা কী ছিল? বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব যদি কোনো ক্রমে সমান হয়, সো বি বিন্দু আর ডি বিন্দুর বিভব সমান হলে, এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব যদি সমান হয়, তাহলে আমরা কি দেখব? তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের যে কারেন্টটা আছে সেই কারেন্টটা এখানে এসে ভাগ হলো, ভাগ হয়ে দেখো এখন কিন্তু এইটার এটার বিভব সমান, সো এই তার দিয়ে কি কোনো কারেন্ট প্রবাহিত হবে? হবে না। কিন্তু আমরা জানি দুইটা সমবিভব সম্পন্ন অঞ্চলের এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু তড়িৎ প্রবাহিত হয় না। সো আলটিমেটলি এখানে বিভব পার্থক্য নাই এই দুই বিন্দুর মধ্যে, বি আর ডি এর মধ্যে, সো প্রবাহও নাই। সো গ্যালভানোমিটারটা কিন্তু এই ক্ষেত্রে ওপরেও না নিচেও না, বরং পারপেন্ডিকুলারলি হয় বাম দিকে বা ডান দিকে অ্যারো দিয়ে দেখানো থাকবে। সো এই অ্যারোটা দেখলে তোমার বুঝে ফেলতে হবে কেস 3টা হুইস্টন ব্রিজ নীতিতে, হুইস্টন ব্রিজ সিস্টেমটার মধ্যে অ্যাচিভ হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা সূত্র যদি দাঁড় করাতে চাই, সো আমাদের অত কষ্ট করতে হয় না, নতুন করে কেসিএল নতুন করে কেভিএল অ্যাপ্লাই না করলেও হয়। আমরা খুব সহজে এই কেস 3 এর সূত্র দাঁড় করিয়ে ফেলতে পারি, যেহেতু আমরা অলরেডি কেস 1 এর ক্ষেত্রে সূত্র দাঁড় করিয়ে এসেছি। সো কেস 1 এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? এইটা দেখেছিলাম, রাইট? কেস 1 এ আমরা 4টা সূত্র অলরেডি দাঁড় করিয়ে এসেছি। I1 = I3 + IG, এটা একটা সূত্র। I2 + IG = I4, আবার এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, 4টা সূত্র দাঁড় করিয়েছি। তোমরা যদি সিম্পলি এই কেস 1 এর IG গুলার জায়গায় 0 বসিয়ে দাও, আইজি মানে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ। খেয়াল করে দেখো, কেস 1এও কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা প্রবাহ গিয়েছিল, কেস 2তেও গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা নিচ থেকে ওপরে প্রবাহ গিয়েছিল, বাট কেস 3 এর বেলায় কিন্তু আইজি যেটা, সেটার কোনো অস্তিত্ব নাই, কারণ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহই গমন করে নাই। তার মানে আমরা এই 4টা সূত্রের আইজি গুলার জায়গায় যদি 0 বসিয়ে দিই, আইজি যেই জায়গায় যে জায়গায় পাচ্ছ সেখানে 0 বসিয়ে দিলেই কিন্তু তোমার কেস 3 এর সূত্র দাঁড় হয়ে যাবে। মানে কেস 1 এর সূত্র থেকেই আইজি 0 বসিয়ে দিলেই কেস 3 এর সূত্র পাওয়া যাবে। সো আমরা এটা, তার মানে কেস 3 এর ক্ষেত্রে প্রথম সূত্রটা কি হবে? I1 = I3, আইজি যদি 0 হয়। কেস 3 এর ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা হবে I2 = I4। কেস 3 এর ক্ষেত্রে তৃতীয় সূত্রটা কি হবে? I1P - I2R = 0, কারণ এটা তো 0 হয়ে যাবে। কেস 3 এর ক্ষেত্রে চতুর্থ সূত্রটা কি হবে? I3Q - I4S = 0। এটা আর বলতেছি না, কারণ এটা 0 হয়ে যাচ্ছে কেস 3 এর বেলায়। সো আমরা কেস 3তে যদি যাই, কেস 3তে আমাদের আইজি 0 হওয়ার কারণে I1 = I3, I2 = I4, আর বদ্ধবর্তনী মানে তৃতীয় সূত্রটার চেহারা দাঁড়াবে এরকম, I1P - I2R, যেটাকে আমরা অপর পাশে নিয়ে গেলে সমান সমানের আমরা লিখতে পারি I1P = I2R, কারণ আমরা এখান থেকে একটা অনুপাত ভিত্তিক সম্পর্ক দাঁড় করাতে পারি তাদের মধ্যে। সেটাকে এরকম I1/I2 = R/P, জাস্ট পক্ষান্তর করেই এই সম্পর্কটা আমরা দাঁড় করালাম। তৃতীয় সূত্রটা থেকে এই জিনিসটা এসেছে। এবার চতুর্থ সূত্রটা যদি দেখি, চতুর্থ সূত্রটা আমাদের ছিল I3Q = I4S, জাস্ট এটার মতনই সমান সমানের উপাশে পাঠিয়ে দিলে এরকম আসবে, ওই কেস 1 সূত্রটা থেকে আমরা নিয়ে আসতে পারি। সো এই সূত্রটা থেকে আমরা যদি আবারও অনুপাত ভিত্তিকে চলে আসি, তাহলে লিখতে পারি I3/I4 = কি আসে? S/Q। এখন এই পর্যন্ত তো বুঝলাম, এই লাইন থেকেই এটা পক্ষান্তর করে এসেছে এই পর্যন্ত অংশটা। এটা কিভাবে আসলো? এইটা বেসিক্যালি এসেছে ওপরের অংশগুলো কাজে লাগিয়ে। আমরা এখানে লিখেছি কি I3/I4 না, I3/I4, আবার এখানে লেখা আছে কি I3 I1 এর সমান, I4 I2 এর সমান। তার মানে দেখো I3-কে আমি I1 এর সমান লিখতে পারি, I4-কে আমি I2 এর সমান লিখতে পারি। সো I3-র জায়গায় I1 লিখলে, I4-এর জায়গায় I2 লিখলে লেখা যায় I1/I2, মানে I3/I4 যেই অনুপাত, I1/I2 সেই একই অনুপাত। আর এই সম্পর্কটা থেকে তো আমরা পেয়েছি I3/I4 আসলে S/Q, তার মানে আমি বলতে পারি S/Q আসলে I1/I2 সমান। অলরেডি কিন্তু আমরা I1/I2 = একটা জিনিস লিখে এসেছি, সেটা কি? R/P। সো বলা যাচ্ছে কি এইটার সমান এইটা, আবার এইটার সমান এইটাও, তার মানে R/P যেই কথা, S/Q একই কথা। সো R/P = S/Q, যদি আমি লিখে ফেলি, আমি যদি ফেলি R/P = S/Q। সো এটাকে একটা সুন্দর সিরিয়ালে যদি আমরা লিখতে চাই, দেখো সুন্দর সিরিয়ালে, দাঁড়াও আমি একটু অন্য কালার দিয়ে লিখি। তো আমি যদি R/P = S/Q, সো আমি যদি এটাকে একটু সিরিয়াল করে লিখতে চাই, সিরিয়াল করে কিভাবে লিখতে পারি? আমরা খুব সিম্পলি যদি পিটাকে এ পাশে পাঠিয়ে দিই আর এসটাকে এই পাশে নিয়ে আসি, সো আমরা এইটা যদি করি তাহলে সুন্দর করে এই জিনিসটা লিখে ফেলতে পারি না? লিখে ফেলতে পারি P/Q = R/S। এটাই কিন্তু আমার চলে আসলো কিসের সূত্র? আমার হুইস্টন ব্রিজ
নীতির ক্ষেত্রে সূত্র। তৃতীয় যে কেসটা আছে সেই তৃতীয় কেসের বেলায় কিন্তু এই সূত্রটা প্রয়োগ করা যাবে। সো তৃতীয় কেসের বেলাতে আমি কয়েকটা কথা তোমাদের বলবো। তৃতীয় কেসটা শুরু করেছিলাম ভিভি ইকুয়াল টু ভিডি যদি হয় তাহলেই তৃতীয় কেস। আবার আরেকটা জিনিস দেখলাম তৃতীয় কেসের কারেন্ট ফ্লো এর থেকে, সেটা হচ্ছে তৃতীয় কেসে আইজি এর ভ্যালু আসবে কত, 0। আবার তৃতীয় কেসে আরেকটা সূত্র পেলাম, সেটা কি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। দ্যাট মিনস তুমি কেস 3টা হচ্ছে হুইস্টন ব্রিজটার মধ্যে, সেটা কীভাবে বুঝতে পারো, এই তিনটার যে কোনো একটা হলেই কিন্তু আসলে তোমার বুঝে ফেলতে হবে কেস 3টা হচ্ছে। কোনো কারণে তোমাকে সরাসরি বলা থাকবে না যে হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় আছে, বলা দেওয়া থাকতে পারে যে ভিভি ইকুয়াল টু ভিডি। তাহলে তোমার বুঝতে হবে তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারবে। কেন ভিভি ইকুয়াল টু ভিডি হয় কেস 3তে, আর কেস 3-র ক্ষেত্রে এটাও একটা সূত্র। সো কোনো কারণে যে কোনো একটা টার্ম দেওয়া থাকলেই কিন্তু অপর দুইটা টার্ম আমরা ইউজ করতে পারবো ম্যাথগুলোতে। বেশিরভাগ ইউজ হবে এই সূত্রটাই। কেন এই সূত্রে দেখো কি কি আছে, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। পি কি ছিল, আমার হুইস্টন ব্রিজের প্রথম রোধ, কিউ ছিল হুইস্টন ব্রিজের দ্বিতীয় রোধ, আর ছিল হুইস্টন ব্রিজের তৃতীয় রোধ, আর এস ছিল চতুর্থ রোধ। দ্যাট মিনস এইটা ডিভাইডেড বাই এইটা যেই মান আসবে, এইটা ডিভাইড বাই এটা সেই একই মান আসবে। এটা কার বেলায়, কেস 3 এর বেলায়। অন্যান্য কেসের বেলায় কিন্তু এটা লেখা যাবে না, শুধু কেস 3 হলেই এটা লেখা যাবে। সো আমরা কোনো একটা হুইস্টন ব্রিজ কেস 3-তে আছে কিনা সেটাও কিন্তু যাচাই করে ফেলতে পারি। এই রোধ ডিভাইড বাই এই রোধ দিব, এই রোধ ডিভাইড বাই এই রোধ দিব, দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় আছে, রাইট? আচ্ছা, তো আমরা এই হুইস্টন ব্রিজ নীতিটাকে কাজে লাগিয়ে চলো একটা অজানা রোধের মান যদি বের করতে চাই। ধরো পি কিউ আর এস এরকম 4টা রোধ দেওয়া আছে হুইস্টন ব্রিজ নীতিটা এঁকে, হুইস্টন ব্রিজ সিস্টেমটা এঁকে। এটার গ্যালভানোমিটারটার দিকে যদি তাকাই, গ্যালভানোমিটারটার অ্যারোটা কোন দিকে আছে, পারপেন্ডিকুলারলি আছে তারের সাথে। দ্যাট মিনস এটা এই গ্যালভানোমিটারটা দেখেই কিন্তু আমরা বলে ফেলতে পারছি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাচ্ছে না। প্রবাহ গেলে উপরে বা নিচের দিকে মুখ করে থাকতো, প্রবাহ যাচ্ছে না। দ্যাট মিনস এই হুইস্টন ব্রিজ নীতিটা কীভাবে আছে, কোন কেসে আছে, কেস 3-তে আছে। সো কেস 3-তে যদি সে থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস সূত্রটা ব্যবহার করতে পারি। সো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এই সূত্রটা যদি আমরা ইউজ করি, দেখো, সো এই পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এটা ইউজ করলে আমরা লিখতে পারি 10/20 ইকুয়াল টু 30/s। সো আমার এস এর মান জানতে চাওয়া হয়েছে, সো এসটা কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি। দ্যাট মিনস আমরা এইভাবে কিন্তু অজানা রোধগুলা বের করে ফেলতে পারি। এখানে যে কোনো রোধ বসিয়ে যদি হুইস্টন ব্রিজটাকে সাম্যাবস্থায় আনা যায়, সো কীভাবে আনা যায় সেটা আমরা দেখবো মিটার ব্রিজটার ক্লাসে। সো সাম্যাবস্থায় আনা যায় তাহলে কিন্তু আমরা 3টা রোধের মান জানলে অপর একটা রোধের মান কত সেটা বের করে ফেলতে পারি। তো একটা কথা আমি একটু বলি, আমরা তো কেস 3 সম্বন্ধে পরিচয়ক ম্যাথমেটিক্যাল 3টা টার্ম দেখলাম। এই 3টা টার্ম থাকলে আমরা বলি যে এটা কি আছে, হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় আছে। সো এই কেস 3টার আরেকটা বাংলা নামও আছে, মানে বাংলা বলতে আমরা সাম্যাবস্থা এটাকে বলে থাকি। সো হুইস্টন ব্রিজের এই কেস 3টা যখন অ্যাচিভ হবে তখন এটাকে আমরা বলবো হুইস্টন ব্রিজটা আসলে কি, কোন অবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে। তো সাম্যাবস্থা এই টার্মটা যদি কোনো জায়গায় পাও যে হুইস্টন ব্রিজটি সাম্যাবস্থায় আছে, তাহলেও কিন্তু বোঝাবে যে এই 3টার যে কোনো একটা বা এই 3টাই ব্যবহার করা যাবে। তো আমরা হুইস্টন ব্রিজ নীতি নিয়ে চলো কিছু ম্যাথ করব যেগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই আসে পরীক্ষাগুলোতে। তো এখানে দেখো ফিগার দেওয়া আছে, আবার এখানে একটা কথা লেখা আছে যে একটি হুইস্টন ব্রিজের 4 বাহুর রোধ যথাক্রমে 4 ওহম, 6 ওহম, 8 ওহম, 10 ওহম। চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে? তো এই টাইপের প্রশ্নগুলো খুবই কমন, এগুলো ফিগার সহ আসতে পারে, ফিগার ছাড়াও দিতে পারে, একই কথা। আমরা ফিগারটা ডেভেলপ করে ফেলতে পারবো এই কথাটা থেকেই। তো এখানে প্রথমত বলেছে যে চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। এই জায়গায় একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে তার মানে আমি প্রথম রোধ, দ্বিতীয় রোধ, তৃতীয় রোধ এদেরকে চেঞ্জ করতে পারবো না। চতুর্থ রোধকেও যে চেঞ্জ করতে পারবো তা না, চতুর্থ রোধের সাথে চতুর্থ রোধ থাকবে, ওইটার সাথে আমি আরেকটা রোধ তাকে জড়িত করে দিতে পারবো। আমার এখন জড়িত করার অপশন আছে কয়টা? 2টা। আমি সমান্তরালেও যুক্ত করতে পারবো, শ্রেণীতেও যুক্ত করতে পারবো। তার মানে এই প্রশ্নে আলটিমেটলি আমার 2টা জিনিস জানতে চাওয়া হয়েছে। প্রথমত, চতুর্থ রোধের সাথে কোনো একটা রোধ কিভাবে তুমি যুক্ত করবা সাম্যাবস্থা অর্জনের জন্য, আর তুমি কত মানের রোধ যুক্ত করবা। সো 2টা জিনিসই কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে সুস্পষ্টভাবে প্রশ্নের উত্তরে লিখে দিতে হবে। তো এই জায়গাটার মধ্যে কাজ করার আগে আমরা প্রথমে মুখে মুখে একটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে মাঝে মাঝে এরকম একটা ব্রিজ সাম্যাবস্থায় থাকার পরেও বলতে পারে চতুর্থ রোধের সাথে কত রোধ যুক্ত করলে সাম্যাবস্থায় আসবে। তখন তোমরা বলে দিবা যদি সাম্যাবস্থায় অলরেডি সে থাকে, যুক্ত করার আগেই সে যদি থাকে, তাহলে বলবে যুক্ত করার প্রয়োজন নেই। সো আগে আমরা একটু দেখে নিব যে সেটা আসলেই সাম্যাবস্থায় আছে কি নাই।
সো এটা খুবই সিম্পল, 4/6 ইকুয়াল টু 8/10 আসে কিনা। অবশ্যই তোমরা দেখতে পারো ক্যালকুলেটর করে 4/6 যেই জিনিসটা আসছে 8/10 সেই জিনিসটা আসছে না, তার মানে এটা সাম্যাবস্থায় নাই। অবশ্যই চেঞ্জ করতে হবে, আর কাকে চেঞ্জ করব সেটা বলে দেওয়া আছে, মানে কার সাথে কোনো একটা জিনিস অ্যাটাচ করে চেঞ্জ করব পুরাটা সেটা বলে দেওয়া আছে। চতুর্থ বাহুটার সাথে আমরা এই জিনিসটা করতে পারবো। তো আমরা প্রথমে আগে যাচাই করব যে চতুর্থ বাহুতে যদি কোনো রোধ না থাকে। খেয়াল করে দেখো, চতুর্থ বাহুর রোধটাকে কিন্তু আমি এস বলিনি, বলেছি কি এস প্রাইম। সো এস প্রাইম আর এস দুইটার মধ্যে তফাৎ আমি কি রেখেছি, এস প্রাইম হচ্ছে অলরেডি যে রোধটা আছে, আর এস যেই রোধটা থাকলে এখানে সাম্যাবস্থাটা অর্জিত হতে পারত। এখন তো সাম্যাবস্থায় নাই, এটা হচ্ছে এস প্রাইম আছে বলে, এস প্রাইমের বদলে যে থাকলে এখানে সাম্যাবস্থা অর্জিত হতে পারতো সেটাকে আমি বলছি এস। তো আমাদের প্রথম কাজ হবে এসকে বের করা। সো আমরা সাম্যাবস্থার জন্য সূত্র জানি P/Q = R/S, যেহেতু এস এর জন্য সাম্যাবস্থা আসতেছে, সো আমরা এস এর জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারবো, আর বাকিদের তো আমি চেঞ্জ করতে পারবো না। সো এস আমি চিন্তা করলাম, এসকে আমি যদি বের করে নিই, এস আমার হিসাব করে আসে কত, PQRS এর মানগুলো বসালে এস আসে 12। দ্যাট মিনস এখানে 10 ওহম না থেকে যদি 12 ওহম থাকতো তাহলে ব্রিজটা সাম্যাবস্থায় থাকতো। সো আমি 10 ওহমের জায়গায় কি বানাবো, 12 ওহম বানাবো। কিভাবে আমি বানাতে পারি, তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া এখন যেটা আছে সেটা অল্প, আমার লাগবে যেটা সেটা বেশি। যদি আমি রোধ বাড়াতে চাই কোনো একটা জায়গায়, তাহলে আমি শ্রেণীতে রোধ যুক্ত করব। নতুন রোধটা কোথায় যুক্ত করব, শ্রেণীতে যুক্ত করব। এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা আমরা সবাই করে করে অভ্যস্ত। সো আমরা বলে দিতে পারি মুখে মুখে যে এখানে 10 ওহম আছে আর 2 ওহম যোগ করলে 12 ওহম হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, বাট এটা আমাদের যখন প্রশ্নের ভাষায় লিখবো তখন একটু সিস্টেমেটিক ওয়েতে লিখবো। কেন, কারণ সবসময় যে এখানে কমটা থাকবে আর বেশিটা লাগবে এমন কথা নাই। এমনও হতে পারে এইখানে আছে বেশিটা আর লাগবে কমটা, যেটা আমরা পরের প্রশ্নটাতে দেখবো। সো আমি একটা সিস্টেমেটিক ওয়েতে যদি লিখি তাহলে আমার ওই জিনিসটা আর থাকলো না। সো আমরা প্রথমেই সিদ্ধান্ত দেখব যে এইখানে বেশি আছে না এখানে কম আছে। আমরা দেখছি এখানে আছেটা কম আর লাগবেটা বেশি। সো আমরা যদি বাড়াতে চাইলে আমরা শ্রেণীতে যুক্ত করবো, এটা বলে দিব, প্রথম কথাই আমি বলে দিব। অর্থাৎ ধরি এক্স মানের রোধ সিরিজে যুক্ত করলে 10 ওহমের সাথে আমার এইখানে কে আসবে, তুল্য রোধ 12 হয়ে যাবে। সো 10-এর সাথে একটা যুক্ত করলে এখানে মোট মিলে 12 হবে। সো আমরা লিখবো এরকম যে RS = R1 + R2, দ্যাট মিনস শ্রেণী যেহেতু আমরা অ্যাচিভ করতেছি। সো আমি RS মানে তুল্য রোধটা কত বানাতে চাই, যেটার জন্য সাম্যাবস্থা হয় সেটা হচ্ছে কত, এস। আর R1 যেটা আমার অলরেডি আছে যেটা 10, R2 যেটা আমি নতুন করে লাগাবো শ্রেণীতে। সো আমরা এখান থেকে এস এর মানও জানি, এস প্রাইমের মানও জানি, এক্সট্রা কিন্তু বের করে ফেলতে পারবো, যেটা কত আসছে 2 ওহম। সো আমরা ফাইনাল লিখে দিব চতুর্থ বাহুতে 2 ওহম মানের রোধ সিরিজে যোগ দিলে সাম্যাবস্থা অর্জিত হবে। এখানে কিন্তু এই কথাটা আর এই কথাটা এই দুইটা একই সাথে থাকতে হবে, শুধু বলে দিলেই হবে না চতুর্থ বাহুতে 2 ওহম মানের রোধ যুক্ত করলে সাম্যাবস্থা অর্জিত হবে, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। এই কথাটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই কথাটার মতনই। তো আমরা এবার চলে আসি আরেকটা একই রকমের প্রবলেম, জাস্ট ভ্যালু চেঞ্জ। সো এখানে বলে দেওয়া আছে হুইস্টন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 4 ওহম, 6 ওহম, 8 ওহম আর 60 ওহম। মানে আগে এখানে কত ওহম ছিল, আগে এখানে 10 ওহম ছিল আর এখন এখানে আছে কত, 60 ওহম। সো তখন ম্যাটটার কি চেঞ্জটা আসে সেটা একটু দেখি আমরা। সো আমরা PQR এস প্রাইম মানে যেটা অলরেডি আছে সেটা দেখলাম, কারণ এটার জন্য কি সাম্যাবস্থা অর্জিত হচ্ছে 4/6 কি 8/60 সমান না, সমান না, তার মানে সাম্যাবস্থা অর্জিত হচ্ছে না। যেহেতু এটার জন্য এটা যেটা গিভেন সেটাকে আমরা লিখলাম প্রাইম দিয়ে, এস প্রাইম = 60, আর এস হচ্ছে যার জন্য সাম্যাবস্থা অর্জিত হবে। সো আমরা আবারও আগেরটার মতন স্টেপ ওয়াইজ কাজ করলে আগে এস বের করে নিব। এস যেহেতু আমার PQR এগুলোর সবগুলোর ভ্যালু একই আছে, সো আমরা এস এর ভ্যালু 12ই পাচ্ছি। সো আমার এখানে দরকার কতকে, 12কে, বাট এখানে বর্তমানে আছে কত, 60। সো আমরা 60টাকে 12 বানাতে চাই, দ্যাট মিনস আমি কমাতে চাই। সো কমাতে চাইলে আমার কোন সংযোগে যেতে হবে, সমান্তরালে 60 ওহমের সাথে কিছু একটা যুক্ত করতে হবে, যেটাকে আমি বলছি এক্স মানের একটা রোধ 60 ওহমের সাথে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ ধরে নেই এস হবে, অর্থাৎ সাম্যাবস্থা অর্জিত হবে। সো আমরা এই ক্ষেত্রে কি করব, তুল্যরোধ বানাতে চাই এস এর সমান, তাই আমি সমান্তরালে যুক্ত করলে সমান্তরালে তুল্যরোধের সূত্র ব্যবহার করব 1/Rp = 1/R1 + 1/R2। সো Rp এর ভ্যালুটাই আসলে এস এর ভ্যালু, R1 এর ভ্যালুটা হচ্ছে আমার 60, আর R2 যেটা আমি নতুন করে যুক্ত করতে চাই যেটা এক্স। সো 1/x-টাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে করলাম, তারপরে সামান্য ক্যালকুলেটর হিসাব করে ইনভার্স করে দিলেই আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, 15। সো আমরা এই যে এখানে পেলাম 15 ওহম, তার মানে এই 60 ওহমের সাথে একটা সমান্তরালে 15 ওহম রোধ যুক্ত করে দিলে এখানে সাকুল্যে ওরা বিহেভ করবে কার মতন, 12 ওহম রোধের মতন, তার মানে সাম্যাবস্থা অর্জিত
হবে। সো আমরা দুইটা কথাই লিখবো, পুনর্বহমানের রোধ যুক্ত করতে হবে আর কিভাবে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।